নৃশংসতা দেখে দম আটকে আসছে ঈশানের। ও নিজেও সকলের সঙ্গে পা মিলে ছুটতে চাইল অহর্নিশ, তবে সুযোগ হলো না। আর তার আগেই ক্লোরোফর্মের তীক্ষ্ণ গন্ধে ভারী হয়ে এলো মস্তিষ্ক। একটু একটু করে নিভে এলো উখিপোট। অবশেষে শরীরে সমস্ত শক্তি অচেরে ম্লান হলো। অগ্নিদগ্ধ ধূসর বাতাসের অন্তরায় ঝিম ধরা শুনশান নীরবতায় বিষণ্ণ লাগছে চারিপাশ। বিকেলের আনন্দ উৎসবের সেই মন মাতানো আমেজ কোনো কিছুই অবশিষ্ট নেই আর। বিমর্ষত নির্জীবতার আড়ালে বিলীন হয়েছে সেসবের অস্তিত্ব। বড্ড বেশি দুশ্চিন্তায় ধরে আছে মাথাটা। চোখ খোলার পরপরই ভারী লাগছে মস্তিষ্ক। আশেপাশে আলোর উপস্থিতি ক্ষীণ। ঝাপসা ঝাপসা দৃশ্যপট। কাউচ চেয়ারের হেডবোর্ড থেকে মাথা টেনে তুলতে প্রচণ্ড বেগ পোয়াতে হলো ঈশানের। জুৎসই বসার জায়গায় ঘরময় পুরুষালী ক্লোনের নিশালো সুঘ্রাণ। মানুষের উপস্থিতি সুস্পষ্ট। সহসা ভারী হয়ে আসা চোখ দুটো হালকা করার প্রয়াসে বার কয়েক পলক ছাড়ল ঈশানী। তখনই কর্ণকুর ভেদ করল অতি পরিচিত এক রয়াসফারি পৌরুষালী কণ্ঠস্বর। লং টাইম নো সি বেব। হাসকি আওয়াজটা ছিল কর্ণগহ্বর আলতো আদর বোলানোর মতোই আকর্ষণীয় আর বেসামাল। তবে ঈশানীর মাঝে লক্ষণীয় হলো সম্পূর্ণ ভিন্ন ভাবাবেগ। বাক্যটুকু শ্রবণ করা মাত্রই অতর্কিত আশঙ্কায় ধরপড়ি উঠল ওর হৃদযন্ত্র। আরও কয়েক দফা অক্ষিপল ছেড়ে দৃষ্টি স্থাপন করলো সম্মুখে। দেখলো ওর থেকে কয়েক হাত দূরে অন্য একটা কাউচে চেয়ারে পায়ের উপর পা ধরে বসে আছে সুঠাম দিয়ে এক সুদর্শন পুরুষ। আপাতমস্তক কালো দিয়ে মোড়ানো সে মারাত্মক আকর্ষণীয় তার চাহনি। মাস্কের আড়ালে মুখ ঢাকা থাকলেও অতি পরিচিত সেই পিয়ার্স করা ধূসর বাদামি অনুভূতিহীন চোখ দুটোকে চিনতে কিয়ৎক্ষণ সময় নষ্ট হলো না ঈশানের। এই চোখ, এই চাহনি, এই কণ্ঠস্বর যা ওকে মিশ্র অনুভূতি দেয় প্রতি মুহূর্তে। কখনো পাহাড় সমান ঘৃণা তো কখনো এক সমুদ্র অনুভূতির প্লাবন। এই চোখ যে এত সহজে ভোলার নয়, কিন্তু এখন এই মুহূর্তে নিষিদ্ধ দুনিয়ার সম্রাট আধারের নিশাচর মাফিয়া বসটার অপ্রত্যাশিত দর্শনে আকস্মাৎ আটকে উঠে ঈশানে। মুখ থেকে রক্ত সরিয়ে গিয়েছে মুহূর্তে। থমথমে ফ্যাকাশে বর্ণ ধারণ করে নমনীয় পেলব কপল মস্তিষ্ক জুড়ে জীবন্ত হয় রাশিয়ার ফেলে আসা পদে পদে নৃশংসতা সেই ভয়াবহ স্মৃতির অধ্যায়। কুণ্ঠিত নজরে পুনরায় লোকটাকে এক পল পরক করে শুষ্ক ঢোক গিলে ঈশানে। কঠোরনালীতে রাজ্যের আড়ষ্টতা ধরে রেখে কম্পিত স্বরে বলে আওড়ালো, এরিস। বিপরীত প্রান্ত থেকে ফেসে এলো একসাথে ম্লান হাসি, নৈশব্দিক মিশ্র ধ্বনি। সে আওয়াজে ফের গুটিয়ে গেল ঈশানে। মনে আছে তাহলে? প্রশালী কণ্ঠস্বর আবেগ দ্বারা পরিপূর্ণ। বোকা মেয়েটা তা বুঝলো তো, বরং মাফিয়া বসের কথার প্রতিতে ঠোঁট ভেঙে কেঁদে উঠল সে। ফুপিয়ে কান্নার তোড়ে কেঁপে উঠল ও সর্বাঙ্গ। ক্রন্দনরত অবস্থাতে ভয়ার্ত স্বরে বলল, কেন ফিরে এসেছেন আপনি আবার? কেন বারবার আমার সাজানো জীবনটাকে পায়ে পিষে তছনছ করে দিয়ে যান সব সময়? বিশ্বাস করুন, বারবার জোড়া লাগানোর শক্তি আর অবশিষ্ট নেই আমার। সত্যি হাঁপিয়ে উঠেছি আমি। কেন এসেছি সত্যি জানতে চাও? ভরাট গলার প্রশ্ন ছুড়ল এরিস। ওইদিকে এরিসের কণ্ঠস্বর কানে আসা মাত্র কান্না থামালো ঈশানী। তাড়াহুড়ো করে চোখ মুছে উঠে দাঁড়ালো কাউচ ছেড়ে। বাইরে যাওয়ার প্রয়াসে সম্মুখে পা বাড়িয়ে শক্ত কঞ্চে বলল, কিছু জানার নেই আমার, দয়া করে যেতে দিন। ঈশানীর সামনে এক পা দিয়েছে কি দেয়নি তার আগে শিকারী হস্তে আচমকায় কোমরে টান মেরে ওকে নিজের দিকে ঘুরিয়ে ফেলো এরিস। নমনীয় হাতের কবজিদ্বয় নিজের বলিষ্ঠ হাতে আবদ্ধ করে টেনে নিয়ে এলো নিকটে। গ্রীবাদের সামান্য নিচে নামে ক্রন্দনরত মুখটার মেয়েটার মুখের কাছে মুখ নিয়ে দাঁতে তৎ পিষল মাফিয়া বস। হিসিয়ে বলল, জানতে চাও না কেন? মাফিয়া বসের ক্রুদ্ধস্বর আর ডমিনেটিং আচরণে হৃদযন্ত্র থমকে গেল ঈশানে। চোখ তুলে তাকানোর সাহস হলো না আর। লুক অ্যাট মি। কঠোর আদেশ ভেসে এলো বিপরীত প্রান্ত থেকে। সে আদেশ মান্য করলো না ঈশানে। বরাবরের মতোই মেকি আত্মবিশ্বাসের বশবর্তী হয়ে চোখ বুজে দাঁড়িয়ে রইল চুপচাপ। মেয়েটার অবাধ্যতায় অপ্রীতিকর ক্ষিপ্রতা ছড়িয়ে পড়লো মস্তিষ্কে। তৎক্ষণাৎ হাতের বাঁধন শক্ত করলো সে। তীব্র অধিকারবোধ দেখিয়ে বলল, লুক অ্যাট মি রাইট নাও। আই ওয়ান্ট সি ইয়োর ব্লু আইস। মুহূর্তে ভেতরে পৈশাচিক মন খেকিয়ে উঠল ওকে। তীব্র বাধা
প্রদান করে বলল, এত উতলা হোস না, ওই চোখের ঘৃণা সহ্য হবে না তোর। ভেতর ভেতর বিভ্রান্তির চাঁদা পড়ে দমে গেল এরিস। দৃষ্টির মিলন ঘটল না আজ আর, তবে বাহু মাঝে আবদ্ধ থাকা সেই নৌকায় মেয়েটাকে হুচ করে এতটা কাছে আবিষ্কার করে মাথাচাড়া দিয়ে উঠল ভিতরে অন্য এক নিষিদ্ধ প্রেমানুভূতি। নিগূঢ় দর্শনে ঈশানীর পা থেকে মাথা পর্যন্ত অবলোকন করে এরিস শাড়ি পরিহিত মেয়েটাকে অপসরার মতো স্নিগ্ধ লাগছে। বুঝে রাখা চোখের পাপড়ি থেকে শুরু করে দৃষ্টির এলোমেলো বিচরণ ঘটল সমগ্র মুখশ্রী জুড়ে। পরিশেষে নজর আটকালো তিত্তির করে কাঁপতে থাকা মোলায়েম উচ্চপুটে নরম ভাজে। বেঘরে ছোট বাড়ল মাফিয়া বস আরেকবার সেই সুমিষ্ট স্বাদ গ্রহণের নিদারুণ প্রচেষ্টা। ওইদিকে মুখের কাছে পুরুষালী তপ্ত নিঃশ্বাস অনুভব হতে হতচকিত হলো ঈশানী। এই নিঃশ্বাস ওর নিকট পরিচিত, কারণ সেবার পেন্ট হাউসে বসে এই একই কাজ করেছিল এরিস। সেই ঘটনার পুনরাবৃত্তি হবে না তো আবার? মস্তিষ্ক জুড়ে অযাচিত প্রশ্নটা হামলে পড়তে চকিতে চোখ খুলে ফেল ঈশানী। খারাপ লোকটাকে এত কাছাকাছি আবিষ্কার করে হঠাৎই গলা ছেড়ে চেঁচিয়ে উঠল, হঠাৎ না। থমকে গেল এরিস। নিঃশব্দে ওঠানামা করলো তার পুরুষালী অ্যাটমস অ্যাপেল। মনে হয় বড়সড় ঠোক গেলছে। কি করতে যাচ্ছিলেন আপনি? আমাকে কি আপনার মাফিয়া ক্লাবের প্রস্টিটিউট মনে হয়? হ্যাঁ, শারাপ, নিজের ভালো চাইলে এই ছোট্ট মুখটা বন্ধ করো এক্ষুনি। আকস্মাৎ থমকে ধরফড়িয়ে কেঁপে উঠল ঈশানী। তৎক্ষণাৎ দৃষ্টি নামিয়ে চোখ রাখলো মেঝেতে। ওর কথা ভীষণ ছুটে গেল এরিস। মস্তিষ্ক জুড়ে উদ্ভাসিত হলো আগ্নেয়গিরি জ্বলন্ত দাবানল। চোয়াল শক্ত হয়ে এলো মাত্রাতিরিক্ত ক্রোধে, কিন্তু ঈশানীকে আঘাত করতে পারবে না ও। ফলস্বরূপ দেয়ালেই পাঁচ বসিয়ে দিল সবেগে। এরিসের কর্মকাণ্ড পরখ করে উদ্গ্রীব হয়ে উঠে ঈশানী। প্রথমে কবজি ছাড়ানোর বৃথা চেষ্টা চালিয়ে ফের শরীরে সর্বশক্তি প্রয়োগ করে ঠেলে সরাতে ছেলে লোকটাকে। ঈশানীর আচানক বল প্রয়োগে ঠাস করে দেয়ালের সঙ্গে ধাক্কা খেলো বেখেয়ালি এরিস। ক্রমশ একই কাজে অবিরত থেকে উদ্ভ্রান্ত স্বরে চেঁচিয়ে উঠে ক্রন্দনরত মেয়েটা, যেতে দিন আমাকে, যেতে দিন। পাইথন লিডারকে এভাবে ক্রমাগত ধাক্কা প্রদান করার তৎক্ষণাৎ সহযোগিত হলো মূর্তিমান গার্ডস। এতক্ষণ ধরে যান্ত্রিক রোবটের ন্যায় দাঁড়িয়ে থাকা গার্ডসগুলোর দায়িত্বে জের ধরে আকস্মাৎ রাইফেল তাক করলো ঈশানীর কপালে। এহেন কাণ্ডে ঈশানীকে এক টানে অন্য পাশে সরিয়ে নিয়ে গার্ডসের দিকে জ্বলন্ত স্ফুলিঙ্গের ন্যায় কঠোর দৃষ্টিপাত করলো এরিস। হিংস্র দানবের ন্যায় গর্জে উঠে বলল, If she gets a little scratch, then I'll be the one who take your lives first. তৎক্ষণাৎ থমকে গেল সকলে, আতঙ্কিত হয়ে নামিয়ে নিল অস্ত্রের বহর। মাথা নমিত করে ইস্যুকে এক যোগে কুর্নিশ জানিয়ে পিছু হটল জোর কদম। এরিসের কথায় হতবিহ্বল ঈশানী। ও নিজেও ঠিক বুঝে উঠতে পারলো না কি হলো হঠাৎ। মাফিয়া বস কি বললো একটু আগে? আমি কি ভুল শুনেছি, নাকি ইংরেজির ভুলভাল অর্থ বুঝেছি? আপন মনে বিড়বিড়ালো মেয়েটা। তখনই হাতের বাঁধন ঢিলে করলো এরিস। নিগুড় স্বরে বলল, তুমি যেতে পারো। সম্বিত ফিরে পায় ঈশানী। বন্দি খাঁচা থেকে সদ্য মুক্তি প্রাপ্ত পাখির ন্যায় হাস্যচোখ মাথা নাড়িয়ে তড়িঘড়ি করে উদ্ভ্রান্ত কদমে পা বাড়া দরজার অভিমুখে। তবে কোনো এক সুপ্ত পিছুটান ফের আটকে দিল ওকে। অজ্ঞতা তীক্ষ্ণ টান অনুভব করলো শাড়ির আঁচলে। চকিতে পিছু ঘুরলো ঈশানী। দেখলো এরিসের সিলভার রঙের মেটালিক ব্রেসলেটের সঙ্গে আটকে আছে ওর শাড়ির আঁচল। কেন যেন বারবার এরিস ইউভানের সঙ্গে আটকে যায় ও বাধা পড়ে যায় অজ্ঞাত দোটানা। এরিস চেয়ে আছে নির্লিপ্তে। ঈশানী পিছিয়ে এলো পুনরায়। বার কয়েক নিচের অপটু হাতে টেনে টুনে ছাড়ানোর প্রচেষ্টা চালালো আঁচলটা, কিন্তু কাজ হলো না। অথচ মাফিয়া বসের দৃষ্টির অগোচরে যাওয়ার প্রয়াসে উদ্গ্রীব হয়ে আছে মেয়েটা। সোজা কথায় বলতে গেলে পালাতে চাইছে, তাই তো হাজারবার টেনে টুনেও আলাদা করতে না পেরে অবশেষে নিজের আঁচলটাই ছিঁড়ে ফেলার পায়তারাই করলো ইস্যু। তখনই নতুন উদ্যমে টান পড়লো আঁচলে। এবার আর সুপ্ত টান নয়, জোর প্রকোপেই মেয়েটাকে নিজের দিকে টেনে নিয়ে এলো এরিস, যার দরুন তাড়াহুড়োয় আঁচল সামলাতে ঈশানী বিরক্তিতে চিরবিড়ে উঠে পড়ল। কি করলেন এটা? ভাবান্তর দেখা গেল না এরিসের মাঝে। সে নির্বিকার, বিনা বাক্যে নিজের কবজি থেকে ব্রেসলেটটা খুলে ছেড়ে দিল আঁচলটা। সহসা লজ্জিত হলো ঈশানী, সেই সাথে অনুতপ্ত। ব্রেসলেটটা পাওনা রইল। বাক্য সম্পূর্ণ করে অন্যদিকে ঘুরে
দাঁড়ালো মাফিয়া বস। ঈশানীও আগ বাড়িয়ে কথা বলার সাহস দেখালো না। আর আঁচলের সঙ্গে আটকে যাওয়া এরিসের ব্রেসলেট সমেত কক্ষ ত্যাগ করলো নৈশব্দে। কণ্ঠনালী ভার হয়ে আছে ব্যতিগ্রস্ততায়। দুর্বিষহ মুহূর্তগুলো দলা পাকিয়েছে মস্তিষ্কে। আবেগ অনুভূতি নাজুক ইন্দ্রিয়গুলো ধরাশায়ী করছে পরাশক্তি। কি হচ্ছে এসব? কেনই বা ফিরে এসেছে নিষিদ্ধ দুনিয়ার হৃদয়হীন জানোয়ারটা? আবার কি চায় সে? হৃদগহীনে প্রথম প্রেমের অভিশপ্ত অধ্যায় ছিল অরণ্য, যাকে ঘৃণা করার অধিকার থাকলে উপেক্ষা করার শক্তি নেই ঈশ্বর। বক্ষপিঞ্জরে প্রথম ভালো লাগা জন্মানো সেই শূন্য নির্জীব চোখ জোড়া, যে এখনো মোহবিষ্টের মতোই টানে ওকে, মুহূর্তেই এলোমেলো করে তোলে আত্মসংযমের প্রকার অভিলাষ। ঠিক ভুলের দিশে হারিয়ে বিবেক বিজড়িত ঠিক ভুলের দিশে হারিয়ে বিবেক বিবর্জিত ইচ্ছেরা ক্রাশ করে মস্তিষ্ক। অথচ ঈশানী ঘৃণা করে ওই অত্যাচারী পাপিষ্ঠকে, ভয় করে তার গ্রহ দোষের ন্যায় নৃশংস নির্জীবতাকে। এমন একটা নিষ্ঠুর হৃদয়হীন লোকের চোখ দুটোর মাঝে কেন রাজ্যের মায়া ছড়িয়ে দিলেন উপরওয়ালা? কেন তার চোখের দিকে তাকালে ঘৃণিত সত্তা কি হারায়? দ্বিধাগ্রস্ততায় বানভাসি হয় অনুভূতির জোয়ার। তবে এবার আর নিজের উপর ভরসা কিংবা বিশেষ কোনোটাই অবশিষ্ট নেই ঈশানের। ও ঠকেছে। হৃদয়হীন লোকটা ওকে ভীষণভাবে ঠকিয়েছে। ভালো মানুষের মুখোশ পরে ছুরিকাঘাতে হত বিক্ষত করেছে নাজুক অন্তঃকরণ। সে যে সত্যই সুদর্শন হোক না কেন, এই মানুষটাকে কেবল ঘৃণা করা যায়। একটা মাফিয়া টেরোরিস্ট কখনো ক্ষমতা আর স্বার্থের বাইরে গিয়ে কারোর উপর দয়া দেখায় না। ধীরে ধীরে ঈশানীও এখনো বিশ্বাস করে নিয়েছে এই তিক্ত অভিজ্ঞতাকে। ও বিশ্বাস করে এরিস একটা হৃদয়হীন এই পৃথিবীতে, যার সত্যি কোনো দুর্বলতা নেই। তাছাড়া হুট করে বাংলাদেশে ফিরে আসা যে মাফিয়া বসের নতুন কোনো ম্যানিপুলেটিভ কৌশল নয়। কে গ্যারান্টি দিতে পারে তার হতে পারে ঈশানীর মতে অন্য কোনো মেয়েকে লক্ষ্য বানিয়ে নতুন কৌশলে ফাঁদ সাজাচ্ছে সে। এলোমেলো ভাবনায় বুধ হয়ে গন্তব্যহীন হাঁটছে ঈশানী। বহু আগেই বাঁধ ভেঙেছে অশ্রু প্লাবন, নিগুড় বেদনায় সিক্ত হৃদয়, টলমলে ঝাপসা চাহনি। সেভাবেই ধীর পদক্ষেপ একটু একটু করে সামনে এগোচ্ছিল মেয়েটা। ঘণ্টাখানিকের আগের ধ্বংসযজ্ঞের ইতি ঘটিয়েছে দমকল বাহিনী। নিহতদের সংখ্যা খুব বেশি না হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক। সেই নিয়ে বাকবিতণ্ডায় মুখরিত চারিপাশ। কেউ কেউ স্বজন হারিয়ে বুক ফাটা আহাজারিতে মত্ত। আশেপাশে বিষণ্ণ আবহাওয়া ছুতে পারল না ঈশানীকে। নিষ্ফল প্রদর্শনীতে রাস্টিকেট এরিয়া ছাড়িয়ে বিচের অভিমুখে এগিয়ে গেল মেয়েটা। এদিকে খানিকটা নিস্তব্ধ পরিবেশ। বক্ষ গহ্বরে জমানো কান্না নিশ্চিতে উগড়ে দেওয়ার মতো শুনছা নিরিবিলি বেলাভূমি। চোখের সামনে বিশাল জলরাশি ছলাৎ উর্মিমালা ভীষণ গর্জন করে দে আসছে এইদিকেই, যেন সাগর কন্যার অনিমেষ চালচলন। নিষ্প্রভ নয়নে সেদিকে দৃষ্টি ফেলল ঈশানে। পর মুহূর্তে চিত্তাকর্ষক ক্রন্দন ধ্বনিতে ভারী হয়ে উঠল অমানিসার আকাশ বাতাস। কাঁদতে কাঁদতে ছিকছিক বেলাভূমিতে আচানক থপ করে বসে পড়ল মেয়েটা। তবে অভিমানী নোনা জলে দীর্ঘক্ষণ বুক ভাসানো হলো না ওর। এতক্ষণে ঈশানী ঠাওর করলো এরা সবাই স্বেচ্ছাসেবী। একটু আগের ঘটনার প্রেক্ষিতে আহত লোকগুলোকে রেস্কিউ করছে বোধ হয়। তখন অন্য একজন বিধ্বস্ত স্বরে বলে ওঠে, ইস, কি অবস্থা করেছে! চাপাতি দিয়ে কুপিয়ে শরীরটা একদম ক্ষতবিক্ষত। আর হাতের দিকে লক্ষ্য কর, আঙ্গুলগুলো একটাও নেই। ভারী বস্ত্র দিয়ে থেতলে দেওয়া হয়েছে বোধহয়। আমার মনে হচ্ছে কেউ প্রতিশোধ পরায়ণ হয়ে করেছে এমনটা। ছেলেটার কথায় ভয় আটকে উঠে সকলে। একজন শট করে মোবাইল ফ্ল্যাশ জ্বালিয়ে বলল, ছেলেটা মোবাইল ফ্ল্যাশ জ্বালিয়েছে কি জ্বালায়নি এরই মাঝে ধরফড়ি উঠে আরেকজন। আহত অবয়ব মুখটা গভীর চিত্তে পরখ করে যথচকিত কণ্ঠে শুধ হয়, হ্যালো প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পুতুল ডায়েরি প্রেজেন্টস ভালোবাসার সুন্দর সুন্দর গল্প। আমাদের কাজকে আরো সুন্দর করার জন্য আপনাদের উৎসাহ প্রয়োজন। আপনাদের উৎসাহ আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ। আরে, এটা তো বার্মিস মার্কেটের রিদান ভাই। হাসি খুশি প্রণ্যছল একটা মানুষ। এত বছরের কারোর সঙ্গে কখনো ঝামেলা হতে দেখেনি। পুরো মার্কেটে সবার খুব স্নেহের রিদান ভাই। ভাইয়ের এই অবস্থা কে করলো তাহলে?
আঙ্গুলের যা অবস্থা, মনে হচ্ছে প্রাণে বেঁচে গেলেও সারা জীবনের জন্য পঙ্গু বরণ করে নিতে হবে। হতচকিত কণ্ঠে জানায়। ছলকে উঠল হৃদযন্ত্র। আদর থেকে হৃদার নামটা শুনতে আতঙ্কে মুখ থেকে রক্ত সরে গেল ঈশানের। সিদ্ধারা দিয়ে বইল শীতল ঠান্ডা স্রোত। গলা কাটা মুরগির মতোই ঊর্ধ্ব শ্বাস টেনে সেদিকে ছুটল ঈশানে। এগিয়ে গিয়ে দাঁড়ালো, তাড়াহুড়ো করে স্ট্রেচার থামিয়ে প্রকম্পিত হস্তে ধীরে ধীরে টেনে সরালো মুখের উপরে ঢাকা দেওয়া ফিনফিনে খাপোচ্চা। এক মাত্র মুহূর্তের জন্য ওর রক্তিম বিবর্ণ মুখটা দেখা মাত্রই আর্তনাদ করে ব্যগ্র পদযুগলে পিছিয়ে এলো ঈশানী। দম বন্ধ হয়ে আসছে। ফের কি ছিল এটা? একটু আগেও চোখের সামনে হাসি মুখে ঘুরে বেড়ালো জলজ্যান্ত মানুষটা, এখন মৃত পথযাত্রী। সদা হাস্যোজ্জ্বল মুখটা নিমিষেই ঢাকা পড়েছে গলগলে রক্ত প্রবাহের অন্তরায়। কি বিভৎস, কি নরকীয় এই দৃশ্য বলে বোঝানোর নয়। শ্বাস টেনে তোলার বৃথা প্রচেষ্টা চালালো বিধ্বস্ত মিটা। কাপা খাঁচা আলগোছে মুখের উপর রেখে কাঁদতে কাঁদতে অস্পষ্ট আওয়াজে বিড়বিড়ালো, বলতে লাগলো। কি হচ্ছে এসব? কেন আমার আশেপাশের মানুষগুলো বারবার এভাবে আঘাতপ্রাপ্ত হচ্ছে? কে করছে এসব? কি চায় সে? অস্পষ্ট আওয়াজে বিড়বিড়িয়ে বলতে লাগলো, প্রচন্ড ক্ষোভ আর অভিমানের মিশলে ভেতরে জড়তা ভুলে বেঘরে গলা ছেড়ে চিৎকার করে উঠল ঈশানী। সাগরের ভারী গর্জনের আড়ালে ওর এহেন আত্মচিৎকার বড্ড মিহি শোনালো। কি চায় সে? মৃদু শ্বাস ফেলে কম্পিত স্বরে ফের একই বুলি আওড়ালো মেয়েটা। গভীর নিস্তব্ধতায় বিষাদিনীর ব্যথাতুর কান্নার কুণ্ডলী পাকানো নৈসর্গে বাসন্তিক দমকা হাওয়ার প্রকোপে এলোমেলো হলো স্বপ্নীল কেশরাশি, যেন সমগ্র ধরিত্রী একযোগে জানান দিল। শুধু তোমাকে। রক্তাক্ত চাপাতিটা গভীর সমুদ্রে ছুঁড়ে ফেলে টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে পেছনে ঘাড় ঘুরাতেই থমকালো তুষার। আবছে আলোতে অবলোকন করলো এক জোড়া উচাটন অক্ষিপোজ লেপটানো কাজলে মুড়ানো গভীর কৃষ্ণ গহ্বর। এই দিকে যে আছে নিষ্প্রভ প্রখর বুদ্ধিমত্তা সম্পূর্ণ তুষার। 1 মিনিটের অধিক সময় অতিবাহিত করলো না চোখগুলোকে চেনার জন্য। 1 মিনিট পেরুতেই অপর প্রান্তে দাঁড়ানো মানুষটার উদ্দেশ্য থমথমে গলায় প্রশ্নবান ছিল সে। কি চাই? তুষারের অযাচিত বাক্যচুকু কর্ণগুর ভেদ করতে নড়ে চড়ে উঠল নিঝুম। আড়ষ্টতায় খামচে ধরলো শাড়ির আঁচল। সবসময় গড় গড় করে কথা বলতে থাকা অতি উৎসাহী মির্জা আজ কেমন যেন গুছিয়ে গেল অজ্ঞাত আড়ষ্টতায়। নিঝুমের নীরবতায় প্রিয় কুচকালো তুষার ফের একই স্বরে বলল, কি হলো? কথা নেই মুখে? কয়েক দফা শুষ্ক চোখ গিলে এতক্ষণে ম্লান আওয়াজে প্রত্যুত্তর করলো নিঝুম। আপনি চিনেছেন আমায়? হাতে টিস্যুটা অদূরে ছুঁড়ে ফেলে বিস্তার বেলাভূমি ধরে নিঃশব্দে হাঁটা ধরল তুষার। যেতে যেতে ভাবলেছিন সরি বলল, তুষার একবার যাকে গভীর দৃষ্টি লক্ষ্য করে তাকে জীবনে ভোলে না। তুষারের প্রত্যুত্তর শুনে ভেতর ভেতর খুশি হলো মির্জা। ঝরঝর করে বিলীন হলো তার আড়ষ্টতা মেকি অভিব্যক্তি। মুহূর্তেই কথার জোয়ারে উদ্ভাসিত হলো সমগ্র অস্তিত্ব। রাতের আধারে জুতা জোড়া খুলে হাতে নিয়ে অজান্তে পিছু নিল লোকটা। সাগরের কোল ধরে এগুতে এগুতে বলল, আপনি জানেন আমি আপনাকে এখানে দেখে সত্যি খুব অবাক হয়েছি। ভাবতে পারিনি এভাবে দেখা হবে। তবে এখন মনে হচ্ছে কক্সবাজার আসাটা পুরোপুরি সার্থক হলো। তুষার নির্বিকার, ওর মাঝে ভাবান্তর নেই কোনো রূপ। হাঁটছে তো হাঁটছেই। আপনি জানতে চাইবেন না কিভাবে খুঁজে পেলাম আপনাকে? আসলে আপনার জ্যাকেটের ব্র্যান্ড। তুষারের শূন্য অভিব্যক্তি লক্ষ্য করে দীর্ঘশ্বাস ছাড়ল নিঝুম। কথা ঘুরিয়ে পড়লাম। আচ্ছা সে বাদ দিন, কেমন আছেন তাই বলুন। আপনার শুটিংয়ের কাজ কত দূর? তখনের পদধ্বনি স্থির করলো তুষার। আড়ালে অস্বস্তির তপ্ত শ্বাস ছেড়ে বলল, এত কথা কেন বলছো? আমি তোমাকে বলেছি যে আমি শুটিং করি? আমাকে দেখি কি অ্যাক্টর মনে হয়? কথার পারদে অপ্রতিরোধ নিষেধাজ্ঞা। নিঝুম যথেষ্ট জ্ঞানী মেয়ে। তুষারের বিরক্তি ধরতে সময় লাগলো না ওর। তাও জড়ানো গলা এলোমেলো শব্দ যুগল উগড়ে দিল মেয়েটা। না মানে আপনি সেদিন বলেছিলেন আপনি ভিলেন। আর নিঝুমের কথা শেষ হওয়ার আগে বিদ্রুপাত্মক হাসল তুষার। বলল, আর তুমি ধরেই নিয়েছো যে আমি সিনেমার ভিলেন, তাই তো? রিডিকুলাস। অযাচিত তিরস্কারে মুখায়ব থমথমে হয়ে উঠল নিঝুমের। লোকটা এত তিক্তভাষী কেন জানা নেই ওর। সহসা ছোট কামড়ে বলতে উদ্যত হলো,
না মানে সেদিন আপনার পিছু নিয়েছিলাম। বাক্য সম্পূর্ণ করতে পারল না নিঝুম। বাকি কথা কণ্ঠনালীতে আটকে গেল তুষারের কঠোর বাক্য বানে। তো কি হয়েছে? আমি একবারও জানতে চেয়েছি সেদিন কেন তুমি আমার পিছু নিয়েছিলে? এসব তুচ্ছ জিনিস জানানোর জন্য এত নাচানাচি করার কি কারণ? অযথা বিপদকে গ্রাস করতে এসো না, অস্তিত্বহীন হয়ে পড়বে। শেষ কথাতে ধারালো কর্তৃত দিশাহীন তার গভীরতা। মুহূর্তেই আধার ঘনালো, দু চোখে অশ্রুসিক্ত নয়ন জোড়া সাবধানে আড়াল করে নিঝুম। বহু কষ্টতে গলার আওয়াজ সাবলীল রেখে কাদর স্বরে বলল, কতগুলো দিন সিআরবিতে অপেক্ষা করেছিলাম জানেন। ভেবেছি আবার হয়তো দেখা পাবো। পৃথিবীটা তো গোলাকার, একই মানুষের সঙ্গে বারবার দেখা হওয়াটা তো অসম্ভব কিছু নয়, তাই না? নিঝুমের কথা তোয়াক্কা না করে আঙুলের ফাঁকে সিগারেটের শালকা দড়িয়ে ফের হাঁটা দিল। তুষার যেতে যেতে জবাব দিল, ভুল করেছ। নিজের মূল্যবান সময় নষ্ট করে এইভাবে অপরিচিত একজন মানুষের জন্য অপেক্ষা করা মোটে উচিত হয়নি। হতেও তো পারে মানুষটা তোমার ভাবনারও ঊর্ধ্বে, তোমার সুন্দর কল্পনার অর্ণালে ধোঁয়াশা আবৃত তার অভিশপ্ত বাস্তবতা। তুষারের গভীর আচরণ খুব একটা ভাবান্তরে দেখা গেল না নিঝুমের মাঝে। আবারও বেখেয়ালে লোকটার পিছু নিল সে। মোলায়েম ডালাভূমিতে নিরিবিলি কদম ফেলে বলল, উহুম, মোটেই ভুল করিনি। মনের টান ছিল বলেই আবারও দেখা হলো আমাদের। আরেক দফা থমকালো তুষার। ঘাড় বাঁকিয়ে পেছনে দৃষ্টিপাত করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করলো নিঝুমের। আগমনী পদযুগলের উপর রাজবাড়ি আওয়াজে বলে উঠল, ওখানেই থামো, আর এক পাও এগোবে না। আকস্মাৎ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়ল নিঝুম। শিকুঞ্চিত করে তুষার শুধল। তখন থেকে আমার পেছনে আসছো, কোথায় যাচ্ছ তুমি? অপ্রস্তুত পদধ্বনি থমকে গেল নিঝুমের। তাৎক্ষণিক ভাবনার জগৎ ছাপিয়ে ছিটকে বাস্তবতা বেরিয়ে এলো মেয়েটা নিগুড় আধারের মাঝে। চারিদিকে শঙ্কিত দৃষ্টি ফেলে হতচকিত কণ্ঠে বলে উঠল, সত্যি তো, এটা কোথায়? ইচ্ছু মেঘে ঢাকা ধূসর আকাশ, গভীর রাত, নৈশব্দ স্লোগানে চারিপাশে ম্লান জ্যোতি ছড়াচ্ছে চিমচিমে নক্ষত্র রাজে। দূর আকাশের সেই নিয়ন আলোতে চারিদিকে অবলোকন করলো নিঝুম। বেকালে হাঁটতে হাঁটতে ইরানি ছাড়িয়ে বহুদূর চলে এসেছে ও। সন্ধ্যা রাতের লোমশকর ঘটনার পরে পুরোপুরি পর্যটন শূন্য নিস্তব্ধ সমুদ্র তট বেলাভূমি ছাড়িয়ে কয়েক ক্রোশ অদূরে লক্ষ্য করেও কোনো রূপ লোকালয়ে দেখা মিলল না। নেই কোনো স্ট্রিট লাইটের উপস্থিত। এটা কোনো চরাঞ্চল হবে হয়তো, কিন্তু নিঝুম তো ভালো মতো কিছু চেনেও না এখানকার। অবিশ্বাস্য নজরে এদিক ওদিক দৃষ্টিপাত করে ভারত ঢোক কিন্তু নিঝুম। অতঃপর কোনো কিছু না ভেবে নতুন উদ্যমে পিছু ডাকলো তুষারকে। শুনছেন? রিনরিনে মেয়ের আওয়াজে অসাধ্য ছাপ সুস্পষ্ট। অজ্ঞতা দীর্ঘশ্বাস ছেড়ে পেছনে ঘুরল তুষার। ভ্রুকুঞ্চন করে বিরক্তির আওয়াজে শুধল, আবার কি হয়েছে? দ্রুত গতিতে ছুটে এলো নিঝুম। কোনোরূপ দ্বিধা না করেই অনুনয় স্বরে বলল, আমাকে একটু এগিয়ে দিন। এগিয়ে দিন মানে? এখানে আমি তোমায় নিয়ে এসেছিলাম। না সূচক মাথা নাড়লো নিঝুম। বড্ড সংকোচ নিয়ে জানালো, আমি এখানকার স্থানীয় নই, খালামণির বাড়িতে বেড়াতে এসেছি। তার উপর এত রাত হয়ে গিয়েছে, কিচ্ছু চিনতেও পারছি না। ইস্যু বোধহয় বাড়ি ফিরে গিয়েছে। এদিকে আমাকে দেখুন, কোন দিক দিয়ে এসেছিলাম সেটাও ভুলে বসে আছি। কোনো রূপ মুখে ভাবান্তর প্রকাশ পেল না তুষারে, বরং বালুর আস্তর পায়ে মারিয়ে নির্বিঘ্নে এগিয়ে যেতে লাগলো সে। ওদিকে শীত শীতে ঠায় দাঁড়িয়ে রইল নিঝুম। ভাবতে লাগলো, লোকটা বোধহয় এগিয়ে দিতে আগ্রহী নয়, আমি একটু বেশি আশা করে ফেলেছি। খানিক বাদে তুষারের অযাচিত কণ্ঠস্বরে বেখেয়ালি ভাবনার সুতো ছিঁড়ে যায় নিঝুমের। সম্বিত ফিরে এলে লোকটার কথায় মনোযোগ স্থির করলো নিঝুম। দাঁড়িয়ে পড়েছে, এর মধ্যে খালাবারের ঠিকানা মনে পড়ে গেল। তুষারের কথায় স্বস্তির হাসি হাসল নিঝুম। লোকটার পদধ্বনি অনুসরণ করে এক ছুটে গিয়ে দাঁড়ালো ওর পাশে। বলিষ্ঠ পুরুষে লম্বা লম্বা পায়ের ছন্দ তাল মেলানোর প্রয়াসে জোরালো কদমে এগুতে এগুতে অতি অভ্যস্ত স্বরে শুধল, আপনি এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলেন কেন বলুন তো? সব মাথার উপর দিয়ে যায়। জানি না। হাঁটার গতি অবিচল রেখে বিশাল জল রাশির পানে নিনিমেষ চেয়ে ছোট্ট করে জবাব দেয় তুষার। গভীর রাত, বিষণ্ণ পদযুগলে বাড়ির অভিমুখে এগোচ্ছে ঈশানী। দিশাহীন নিরুদ্বেগ তার এক একটি সূক্ষ্ম পদধ্বনি। বাড়ির অতি পরিচিত নাম্বার থেকে কল আসতে আসতে এক পর্যায়ে ঝিমিয়ে পড়েছে মুচো ফোনটি। এক কোণের কটকটে লাল অ্যারো চিহ্ন অবিলম্বে জানান দিয়ে যাচ্ছে এখন
তার নিভু নিভু আয়ুকাল অতি শীঘ্রই ঘনিয়ে আসবে অন্তিম প্রহর। তাতেও কোনো ফেলদোল নেই ঈশানীর মাঝে। সন্ধ্যা রাতে এত এত কাহিনী, তার উপর হৃদয়ের অমন বিভৎস ক্ষতবিক্ষত মুখায়ব, সব কিছু মিলিয়ে বিধ্বস্ত মেয়েটা ভীষণ দুশ্চিন্তায় ভারাক্রান্ত মস্তিষ্ক, হৃদয়ের অদৃশ্য রক্তক্ষরণ, মনের ব্যথাকে আলগোছে চাপা দিয়ে নীরবে হাঁটছে মেয়েটা। হৃদয়ের ওই নৃশংস পরিণতি ওকে ভেতর থেকে এতটাই নাড়িয়ে দিয়েছে যে সেই ইনানি থেকে বিস্তার সড়ক অবধি এক নাগাড়ে নিদারুণ অনুসরণকারী অবয়বটাকেও খেয়াল করেনি ঈশানী। আগন্তুকের প্রতিটি পদধ্বনি ছিল টালমাটাল, কখনো কখনো ঈশার খুব কাছে, আবার কখনো কখনো অনেকটা দূরে দাঁড়িয়ে তীক্ষ্ণ চোখে যুবতী মেয়েটাকে অবলোকন করেছে সে। বেশ কৌশলের সাথে অতিক্রম করেছে রাস্তার প্রতিটি মোড়, তবে খুব বেশিক্ষণ স্থায়ী হলো না তার মস্তিষ্কের স্থিতিশীলতা ধরে রাখতে না পেরে শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে ফুচ করে হাতের মাঝে থাকা বিয়ারের ক্যানটা পড়ে গেল রাস্তায়। মুহূর্তে ছনছন করে মুখরিত হলো নিস্তব্ধ চারিপাশ, অন্ধকারে নিরিবিলি রাস্তায় তীক্ষ্ণ আওয়াজ সোজা গিয়ে ঝংকার তুলো ঈশানীর কানে। আকস্মাৎ আওয়াজে ছলকে উঠল হৃদয়, বেমালুম ভয়ের তোড়ে কীর্তির প্রকম্পিত সর্বাঙ্গ। তৎক্ষণাৎ সচকিত হয়ে ধীর গতিতে পেছনে চোখ ঘুরালো ঈশানী, দেখলো ওর খুব কাছে দাঁড়িয়ে আছে ভিআইপি গোছের শটর্ধ একটা লোক। নেশার তোড়ে বুধ হয়ে আছে সে, আজ সমুদ্রে তরঙ্গ ছাসের মতোই এদিক ওদিক দোল খাচ্ছে তার ভারী মস্তক। গভীর রাতে শুনশান নিরিবিলি রাস্তায় নেশাগ্রস্ত মানুষের উপস্থিতি লক্ষ্য করে হাতকে উঠল ঈশানী। লোলুপ দৃষ্টিতে এইদিকে সে আছে লোকটা, অভিব্যক্তিতে তার ভীষণ ধূর্ততা, নিচল দর্শনে এক মুহূর্তে পরখ করে কোনো রূপ সময় নষ্ট করলো না ঈশানী। আশেপাশে কোনো কিছুর পরোয়া না করে ভারী পদযুগলে এগোতে লাগলো সম্মুখে। ঈশানীর সঙ্গে তাল মিলিয়ে হাঁটার গতি দ্বিগুণ করলো লোকটা। ফলস্বরূপ খুব বেশি দূর যাওয়ার আগে ওর ছায়া অতিক্রম করলো অবয়বটি। অবশেষে আতঙ্কের চরম সীমানায় পৌঁছে দিয়ে আকস্মাৎ টেনে ধরলো ঈশানীর শাড়ির আঁচল। তৎক্ষণাৎ রিনঝিন করে উঠলো আঁচলে লাগোয়া এরিসের মেটালিক ব্রেসলেট। এটা কি? তমাশার মাঝে টলতে টলতে ব্রেসলেটটার পানে গভীর দৃষ্টিপাত করে অস্ফুট স্বরে বলে উঠেছে। সঙ্গে সঙ্গে এক ঝটকা লোকটার হাত থেকে আঁচলটা সরালো ঈশানী। ভেতরে ভয় ডর এক পাশে রেখে কর্কশ গলায় ঝাঁঝিয়ে উঠল মেচা, সমস্যা কি? তখন থেকে আমাকে ফলো কেন করছেন? যেদিক থেকে এসছেন সেদিকে যান, এক্ষুনি যান। অন্ধকারের মাঝে আঙ্গুল উঁচিয়ে রিসর্টের পানে ইশারা করলো ঈশানী। ঈশানীর ইশারায় এক পল পেছনে দৃষ্টিপাত করে খ্যাক খ্যাক করে একটু হাসলো লোকটা। বিশ্রী হাসির আওয়াজে ভরকালো ইস্যু, বিতৃষ্ণ নয়ন জুড়ে ঘনীভূত হলো আতঙ্ক। কিয়ৎক্ষণ পরে হাসি থামালো সে, মাতাল ভঙ্গিতে বলল, সুগার ড্যাডিকে পছন্দ হয়নি মামুনি? সুগার ড্যাডি তোমার অনেক টাকা দেবে, চলো রিসোর্টে চলো। অসভ্য লোক, বুড়ো ভাম, জুতো খুলে মারবো। নিজের মেয়েকে গিয়ে এসব অফার কর শালা। চোচে গেল ঈশানী। এক নাগারে কয়েকটায় কড়া কথা শুনে ফের হাঁটা ধরলো ও। তৎক্ষণাৎ সামনে থেকে ওর পথ আটকালো লোকটা। এদিক ওদিক মাথা নাড়িয়ে বলল, আজ তো আর তোমার বাড়ি ফিরতে দেবো না মামুনি। তুমি বাড়ি চলে গেলে আমাকে সুখ দেবে কে? দেখো রাস্তায় একটাও মেয়ে নাই। এদিক ওদিক চোখ বোলালো ঈশানী। সত্যি চারপাশে মানব শূন্য, একটা পাতার পড়া টুপটাপ আওয়াজও হচ্ছে না কোথাও। হাতের ফোনটাও বন্ধ হয়ে পড়ে আছে। এমত অবস্থায় লোকটার সঙ্গে অযথা মেজাজ দেখানো মোটেই বুদ্ধিমানের কাজ নয়। সহসা দমলো রমণী, গলাসের খাদে নামিয়ে লোকটাকে বলল, দেখুন আঙ্কেল, আমি মোটেও ওই সব মেয়ে নই। ভদ্র পরিবারের মেয়ে আমি, বুঝেছেন? তাই দয়া করে রাস্তা মাপুন। ভদ্র বলেই তো এত খাতির করছি। বাক্য শেষ হতে না হতে খপ করে ওর হাতটা ঈশানী হাতে টেনেই ধরলো নেশাগ্রস্ত লোকটা। মুহূর্তেই ভয়ের তোড়ে শরীর ছমছম করে উঠল ঈশ্বর। উবে গেল বক্ষ পিঞ্জরে অদম্য আত্মবিশ্বাস। নিজের হাত ছাড়ানোর ব্যগ্র প্রচেষ্টায় উঠে পড়ে লাগলো মেয়েটা উদ্গ্রীব স্বরে বলে উঠল, আমি আপনার মেয়ের বয়সী, এটা করবেন না আঙ্কেল। আমি জানি আপনি হয়তো নেশার ঘরে এসব অনৈতিক কাজ করছেন, কিন্তু এটা মোটেও সমীচীন নয়। দয়া করে হাতটা ছাড়ুন। ঈশানীর কথায় বিন্দু পরিমাণ হেলদোল হলো না লোকটার, বরং মজার ছলে ফের অন্য হাত টেনে ধরল সে। কৌতুক শেষে বলল, মেয়ের বয়সী মেয়ে তো আর নাও, তাছাড়া কচির জিনিস বরাবরই বেশ পছন্দ আমার। শেষ কথাটা বলতে না বলতেই লোকটার
মুখের উপর থুথু ছুঁড়ে মারল ঈশানী। কিছুক্ষণ নীরব থেকে হেয়ালি করে মুখের ময়লাটুকু পরিষ্কার করলো লোকটা। অতঃপর ভীষণ ক্রোধান্বিত হয়ে চোখ রাঙিয়ে বলল, আমি কে জানিস? জানিস না তো, চল বোঝাবো তোকে আমি কে। তীক্ষ্ণ হাসতে ঈশানীর চুলের গোছা মুছে নিল সে, শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে মির্জাকে টেনে টেনে হিচড়ে গাড়ির কাছে নিয়ে যাওয়ার পায়তারাই করতে লাগলো। ক্রমশ রাগের তোপে ফোসফোস করে গজরা শেষে অপ্রতিরোধ বৈরী আচরণে অচিরেই ভেঙে পড়ল মির্জা। অপারক কান্নার জোয়ারে নিমিষে অশ্রুসিক্ত হলো নীলাম্বরীর ধুনয়ন। চেষ্টার কমতি না রেখেও লোকটার সঙ্গে কিছুতেই শক্তিতে পেরে উঠছে না ঈশানী। অজ্ঞতা অনুনয় করছে অহেতুক। আঙ্কেল দয়া করে ছেড়ে দিন, আপনি আমার বাবার মতো।